কিন্নর দল, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পাড়ায় ৬-৭ ঘর ব্রাহ্মণের বাস মোটে। সকলের অবস্থাই খারাপ। পরস্পরকে ঠকিয়ে পরস্পরের কাছে ধার করে এরা দিন গুজরান করে। অবশ্যই কেউ কাউকে খুব ঠকাতে পারে না, কারণ সবাই বেশ হুঁশিয়ার। গরিব বলেই এরা বেশি কুচুটে ও হিংসুক। কেউ কারো ভালো দেখতে পারে না, বা কেউ কাউকে বিশ্বাসও করে না। আগেই বলেছি সকলের অবস্থা খারাপ, এবং খানিকটা তার দরুন, খানিকটা অন্য কারণে সকলের চেহারা খারাপ। কিশোরী মেয়েদেরও তেমন লালিত্য নেই মুখে। ছোট ছোট ছেলেরা এমন অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে এবং এমন পাকা পাকা কথা বলে যে তাদের আর শিশু বা বালক বলে মনে হয় না। কাব্যে বা উপন্যাসে যে শৈশবকালের কতই প্রশস্তি পাঠ করা যায়, মনে হয় সেসব এদের জন্য নয়। এরা মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে একেবারে প্রবীণত্বে পা দিয়েছে। পাড়ায় একঘর গৃহস্থ আছে, তারা এখানে থাকে না। তাদের কোঠাবাড়িটা চাবি দেওয়া পড়ে আছে আজ ১০-১২ বছর। এদের মস্ত বড় সংসার ছিল। এখন প্রায় সবাই মরে হেজে গিয়ে প্রায় ৫টি প্রাণীতে দাঁড়িয়েছে। বড় ছেলে পশ্চিমে চাকরি করে, মেজ ছেলে কলেজে পড়ে কলকাতায়, ছোট ছেলেটি জন্মাবধি কালা ও বোবা। পিসিমার কাছে থেকে মুখ বধির বিদ্যালয়ে পড়ে। বড় ছেলে বিবাহ করেনি, যদিও তার বয়স ৩০-৩২ হয়েছে। সে নাকি বিবাহের বিরোধী। শোনা যাচ্ছে যে এমনিভাবেই জীবন কাটাবে। পাড়ার মধ্যে এরাই শিক্ষিত ও সচ্ছল অবস্থার মানুষ। সেজন্য এদের কেউ ভালো চোখে দেখে না। মনে মনে সকলেই এদের হিংসে করে, এবং বড় ছেলে যে বিয়ে করবে না বলেছে সে সংবাদে পাড়ার সবাই পরম সন্তুষ্ট। যখন সবাই ছোট ও গরিব, তখন এক ঘর লোক কেন এত বাড়বে? বড় ছেলে বিয়ে করলেই ছেলে মেয়ে হয়ে জাজ্জল্যমান সংসার হবে দুদিন পরে, সে কেউ সহ্য করতে পারবে না। মেজ ছেলে মোটে কলেজে পড়ছে। এখন সাপ হয় কি ব্যান হয় তার কিছু ঠিক নেই। তার বিষয়ে দুশ্চিন্তার এখনো কারণ ঘটেনি, তবে বয়সও বেশি নয়। মজুমদার বাড়িতে দুপুরে পাড়ার মেয়েদের মেয়ে গজালি হয়। তাতে রায়গিন্নি, মুখুজ্জেগিন্নি, চক্কত্তিগিন্নি প্রভৃতি তো থাকেনি। অল্প বয়সী বউয়েরা ও মেয়েরাও থাকে। সাধারণত যেসব ধরনের চর্চা এ মজলিসে হয়ে থাকে, তা শুনলে নারী জাতি সম্বন্ধে লিখিত নানা সরল প্রশংসাপূর্ণ বর্ণনার সত্যতার সম্বন্ধে ঘোর সন্দেহ যার উপস্থিত না হবে, তিনি নিঃসন্দেহে একজন খুব বড় ধরনের অপটিমিস্ট। আজ দুপুরে যে বৈঠক বসেছে, তাতে আলোচিত বিষয়গুলো থেকে মোটামুটি প্রতিদিনের আলোচনা ও বিতর্কের প্রকৃতি অনুমান করা যেতে পারে। বোসগিন্নি বলছিলেন, আরে বাপু, দিচ্ছি তো রোজই। আমার গাছের কাঁঠাল খেয়েই তো মানুষ। আমাদের যখন কাঁঠাল পাড়ানো হয়, ছেলে মেয়েগুলো হ্যাংলার মতো তলায় দাঁড়িয়ে থাকে। ঘেও কি ভুয়ো একাতখানা যদি থাকে তো বলি, যা নিয়ে যা, তোদের নেই, যা খেগে যা। তা কি পোড়ার মুখে কোনোদিন সুবাক কি আছে? ও মা, আজ আমার মেয়ে দুটো নেবু তুলতে গিয়েছে ডোবার ধারের গাছে। তা বলে কিনা রোজ নেবু তুলতে আসে, যেন সরকারি গাছ পড়ে রয়েছে আর কি। ২৪ ঝুড়ি কথা শুনিয়ে দিলে মন্টুর মা। আচ্ছা বলো তো তোমরাই। মন্টুর মা, যাকে উদ্দেশ্য করে এ কথা বলা হচ্ছিল, তিনি এদের মজলিসে কেবল আজই অনুপস্থিত আছেন, নইলে রোজই এসে থাকেন। তার অনুপস্থিতির সুযোগ গ্রহণ করে সবাই তার চালচলন, ধরন ধারণ, রীতিনীতির নানা রূপ সমালোচনা করল। প্রিয় মুখুজ্জের মেয়ে শান্তি, ১৬-১৭ বছরের কুমারী, তার মায়ের বয়সী মন্টুর মায়ের সম্বন্ধে অমনি বলে বসল, ওহ, সে কথা আর বলো না খুড়িমা। কি ব্যাপক মেয়ে মানুষ ওই মন্টুর মা। ঢের ঢের মেয়ে মানুষ দেখেছি। অমন লঙ্কা পড়া ব্যাপক যদি কোথাও দেখে থাকি, খুঁড়ে নমস্কার বাবা, বাবা। ছোট মেয়ের ওই জ্যাঠামি কথার জন্য তাকে কেউ বকলে না বা শাসন করলে না, বরং কথাটা সকলেই উপভোগ করলে। তারপর কথাটার স্রোত আরও কতদূর গোড়া তো বলা যায় না। এমন সময় রায়বাড়ির বড় বউ হঠাৎ মনে পড়ার ভঙ্গিতে বললেন, হ্যাঁ, একটা মজার কথা শোলনি বুঝি? শ্রীপতি যে বিয়ে করেছে, বটঠাকুরের কাছে চিঠি এসেছে, শ্রীপতির মামা লিখেছে। সকলে সমস্বরে বলে উঠল, শ্রীপতি বিয়ে করেছে? তারপর সকলেই একসঙ্গে নানারূপ প্রশ্ন করতে লাগল, কোথায় কোথায়, কবে চিঠি এলো? তবে যে শুনলাম শ্রীপতি বিয়ে করবে না বলেছে। শ্রীপতির বিয়ের খবরে অনেকেই যেন একটু দমে গেল। খবরটা তেমন শুভ নয়।
কারো উন্নতির সংবাদ এদের পক্ষে আনন্দের সঙ্গে গ্রহণ করা অসম্ভব। তাদের যখন উন্নতি হল না, তখন অপরের উন্নতি হবে কেন? কিন্তু এর পরেই যখন রায়বউ মুখ টিপে হেসে আস্তে আস্তে বললেন, বউটি নাকি বামুনের মেয়ে নয়, তখন সকলে খাঁড়া হয়ে শটান উঠে বসল। তাদের মরা মরা ভাবটা এক মুহূর্তে গেল কেটে। একটা বেশ সরস ও মুখরোচক পরনিন্দা আর ঘোটের আভাস ওরা পেলে রায়বউয়ের চাপা ঠোঁটের হাসি থেকে। শান্তি উৎসুক চোখে চেয়ে হাসমিখে বললে, ভেতরে তাহলে অনেকখানি কথা আছে। বোসগিন্নি বললেন, তাই বল, নইলে এমনি কোথাও কিছু নয়। শ্রীপতি বিয়ে করলে এ কি কখনো হয়? কি জাত মেয়েটার? হিঁদু তো? অর্থাৎ তাহলে রগরটা আরো জমে। রায়বউ বললেন, হিঁদুই, মেয়েটা বদ্যি বামন। এদেশে বৈদ্যকে বলে থাকে বদ্যি বামন। এ অঞ্চলে ত্রিসীমানায় বৈদ্যের বাস না থাকায় বৈদ্যজাতির সমাজতত্ত্ব সম্বন্ধে এদের ধারণা অত্যন্ত অস্পষ্ট। কারো বিশ্বাস ব্রাহ্মণের পরেই বৈদ্যের স্থান সামাজিক, তারা এক প্রকারের নিম্নবর্ণের ব্রাহ্মণ, তার চেয়ে নিচু নয়। আবার কারো বিশ্বাস তাদের স্থান সমাজের নিম্নতর ধাপের দিকে। শান্তি বললে, বউয়ের বয়স কত? তা অনেক, শুনছি 24-25। সকলের সমস্বরে আবার একটা বিস্ময়ের রোল তুললে। 24-25 বছর পর্যন্ত মেয়ে আইবুড়ো থাকে ঘরে? এ আবার কোথাকার ছোট জাত রামো, ছি। শান্তিমা বললেন, তাহলে মেয়ে আর নয়, মাগি বল। পাঁড় শশা, বাপমা বুঝি ঘরে বীজ রেখেছিল? কে একজন মুখ টিপে হেসে বললেন, বিধবা মা তো। চক্রবর্তীগিন্নি বললেন, আগের পক্ষের ছেলে মেয়ে কিছু আছে নাকি মাগির? এ কথায় শান্তি আগে মুখে আঁচল দিয়ে খিলখিল করে হেসে উঠল। তারপরে বাকি সকলে তার সঙ্গে যোগ দিল। হ্যাঁ, এটা একটা নতুন ও ভারী মজার খবর বটে। মেয়ে গজালির কিছুদিনের মতো খোরাক সংগ্রহ হল। আমচুরি কাঁঠাল চুরির গল্প একটু একঘেয়ে হয়ে পড়েছিল। ঠিক পরের দিনেই এক অপ্রত্যাশিত ব্যাপার ঘটল। শ্রীপতির মেজ ভাই উমাপতি গায়ে এসে বাড়ির চাবি খুলে লোক লাগিয়ে ঘরদোর পরিষ্কার করতে লাগল। তার দাদা বৌদিদিকে নিয়ে শিগগির আসবে এবং কিছুদিন নাকি গাঁয়েই বাস করবে। বৌদিদি পাড়াগাঁ কখনো দেখেননি, গ্রামে আসবার তার খুব আগ্রহ। তার দাদাও কলকাতায় বদলি হবার চেষ্টা করছে। মেয়ে মুজলিসে সবাই তো অবাক। শ্রীপতি কোন মুখে অজাতির বউ নিয়ে গাঁয়ে এসে উঠবে? মানুষের একটা লজ্জা শরমও তো থাকে। করেই ফেলেছিস না হয় একটা অকাজ। এসব কি খিরিস্টানি কাণ্ডকারখানা? কালে কালে হল কি? আর সে ধিঙি মাগিটারি বা কি ভরসা? ব্রাহ্মণদের মধ্যে ব্রাহ্মণ পাড়ায় বিয়ের বউ সেজে সে কোন সাহসে আসবে? শ্রীপতি অবশ্যই বউ নিয়ে পৈতৃক বাড়িতে আসার বিষয়ে এদের মত জিজ্ঞাসা করেনি। একদিন একখানা নৌকো এসে গ্রামের ঘাটে দুপুরের সময় লাগল এবং নৌকো থেকে নামল শ্রীপতি, তার নববিবাহিতা বধূ, একটা ছোকরা চাকর ও 2টি ট্রাঙ্ক ও একটা বড় বিছানার মোট, একটা ঝুড়ি বোঝাই টুকিটাকি জিনিস। ঘাটে 2-1 যারা অত বেলায় স্নান করছিল, তারা তক্ষুনি পাড়ার মধ্যে গিয়ে খবরটা সবাইকে বললে। তখন কিন্তু কেউ এলো না। অত বেলায় এখন শ্রীপতিদের বাড়ি গেলে তাদের খেতে বলতে হয়। অসময়ে এখন এসে তারা রান্নাবান্না চড়িয়ে খাবে, সেটা প্রতিবেশী হয়ে হতে দেওয়া কর্তব্য নয়। সুতরাং সে ঝঞ্ঝাট ঘাড়ে করবার চেয়ে এখন না যাওয়াই বুদ্ধির কাজ। কিন্তু রাসু চক্রবর্তী আর প্রিয় মুখুজ্জের